পারিবারিক ঐতিহ্যের জন্য এটিকে গেটে প্রদর্শিত হতো, ডিসপ্লেড অনলি। তখন একজন নবাব ছিলেন শাহ হাসান আশকারি, অর্থাৎ 4 জন নবাব। আমরা আগের যদি ছবিগুলো দেখি পরবর্তী গ্যালারিতে আসতেছে, তো এই জন্য আমি আর এগুলো দেখালাম না, আমরা নবাবদের গ্যালারি আসছি কি করে। তো সেখানে প্রথম নবাব ছিল খাজা আব্দুল গনি, তার ছেলে আহসানুল্লাহ, যার নামে আহসান মঞ্জিল, তারপরে তার ছেলে সালিমুল্লাহ, সবশেষে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর পরে এটা পাকিস্তানের ডিভাইডেশন চলে আসে আমাদের তৎকালীন যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দুটো কান্ট্রি হয়ে যায়, পাকিস্তান, ভারত। হ্যাঁ, তো তখনই সমস্ত জমিদারি প্রথাটা রহিত হয়ে যায়। পরবর্তীকালে হাসান আশকারির নেতৃত্বে এটাকে নিলামে বিক্রি করতে চাইলে বঙ্গবন্ধু তখন প্রাইম মিনিস্টার ছিলেন 1974 2 নভেম্বর উনি বললেন যে এটাকে নিলামে বিক্রি করা যাবে না, কারণ ইট হ্যাজ এ পলিটিক্যাল হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স। তো এটা নিলামে যাবে না। সে চাইলেন যে এখানে এই ভবনটাকে মিউজিয়াম করার এবং এখানে পর্যটন কেন্দ্র করার জন্য সেই ওয়ার্ডারটি সঙ্গে আছে। ইন দিস সেন্স ইট ইজ রিলেটেড উইথ দিস প্যালেস বিল্ডিং। সংস্কারের আগে এবং পরে ছবি কম্পেয়ার করে আছে নবাবদের ব্যবহার জিনিসপত্র। এখানে অ্যাট্রাকটিভ জিনিস আমরা তারা নবাবদের পিরিয়ডে খাবার গরম রাখার জন্য এই প্লেটের যে এখানে ফুল দেখা যাচ্ছে না, এই মুখ দিয়ে গরম পানি ইনসাইডে এটাকে দেওয়া হতো, তখন খাবারটা গরম থাকতো। এটা বৈশিষ্ট্য এই সিলভারের নির্মিত। এটি খাজা আহসানুল্লাহ, উনি চিন্তা করলেন যে কোনো কারণে যদি আসর মন্দির ধ্বংস হয়ে যায়, হ্যাঁ, তখন যেন রিবিল্ড করা যায়। এই সেন্স থেকে তিনি তৈরি করেছিলেন খাজা আহসানুল্লাহ। এটা 19 শতাব্দীর একটি নিদর্শন। আচ্ছা, পেন্টিং নিয়ে আমরা যে জিনিসটা দেখবো সেটি হচ্ছে যে একটি আসর মন্দির কনসিস্ট অফ 2 বিল্ডিং। আমরা এখন বুঝছি এটি হচ্ছে হেডকোয়ার্টার অব দ্য নবাব ঢাকা, প্যালেস বিল্ডিং। এটার একটি নাম আছে, এটাকে বলে রং মহল। এখানে দাপ্তরিক কাজ হতো এবং অন্যান্য এখানে দেখা যেত যে খাবার ঘর, তারপর বিনোদনের জন্য, তারপর তাদের যে মিটিং, এগুলোর জন্য যে কক্ষ, আলাদা আলাদা কক্ষ আছে সেগুলো আমরা দেখবো। তো এখানে আমরা যে জিনিসটা দেখবো যে 2টা বিল্ডিং এর সম্বন্ধে, একটি হচ্ছে আমরা রংমহল যেটা আমরা এখন বুঝছি সদর দপ্তর, আরেকটি হলো অন্দর মহল যেখানে নবাব ফ্যামিলির মেম্বার এবং সার্ভেন্টস যারা ছিলেন এগুলো এখানে থাকতেন। এটিও কি একটা দৈন্যদশায় ছিল। এটি আমরা ছবি দেখলে বুঝতে লিবারেশন ওয়ার্ল্ডের পরে এটির অবস্থা এটি ছিল এবং বর্তমানে সরকার এটা করার পরে এটা এই অবস্থায় চলে আসছে কম্পেয়ার করার জন্য যে আগে কেমন ছিল এখন কি পর্যায়ে। একদম আদি অবস্থা 1730-এর দশকে 1917-13 এটা ফরিদপুরের একজন জমিদার ছিল, তার নাম ছিল শেখ এনায়েতুল্লাহ। তার এখানে জলসাগর ছিল, ট্রেজার গার্ডেন। পরে ওনাকে মেরে ফেলা হয় এবং ওনার একটি মাত্র ছেলে ছিল, তার নাম ছিল মতিউল্লাহ। উনি এটা বিক্রি করে দেন ফরাসিদের কাছে। ফরাসিরা 100 বছর, নেক্সট 100 ইয়ার্স, আই মিন 1713 to 1813, এই 100 ইয়ার্স তারা এটিকে তাদের কি বলে ট্রেডিং সেন্টার বা ট্রেড সেন্টার আমরা যে বলি, ব্যবসা বা কুঠি, বাণিজ্য কুঠি হিসেবে এটি ব্যবহার করেন। পরবর্তীকালে 1830-এর দশকে কাশ্মীর থেকে একজন, তখন মোগল আমলের প্রায় শেষ দিকে, কাশ্মীর থেকে বিতাড়িত হয়ে একজন ব্যবসায়ী, তার নাম ছিল খাজা আলিমুল্লাহ। উনি ইস্ট বেঙ্গলে চলে আসেন এবং ঢাকার বেগমবাজারে বসবাস করেন। উনি এই বিল্ডিংটি ফরাসিদের কাছ থেকে কিনে নেন। এই জন্য আমরা এখানে লিখেছি আলিমুল্লাহর বাড়ি। আলিমুল্লাহ এটা কিনে নিয়ে উনি বসবাসের উপযোগী করেন, কিছু সংস্কার করে বসবাসের উপযোগী করেন। কিন্তু ইতিহাস কি ঘটল, এটি পরে এই আলিমুল্লাহর 9 জন স্ত্রী এবং 15 জন সন্তান ছিল। এর মধ্যে সবচেয়ে বড় ছিল খাজা আব্দুল গনি। 1859 সালে খাজা আলিমুল্লাহ আর এই যে বাড়িটি, এটি খাজা আব্দুল গনি ভেঙে দেন, একদম ম্যাচ। ওটি আর এখন কোনো নিদর্শন নেই। 1859 সালে খাজা আব্দুল গনি নতুন আঙ্গিকে অনেকটা ইউরোপিয়ান স্টাইলে স্ট্রাকচারে এই বিল্ডিংটি নির্মাণ করেন এবং তার ছেলে, তার আবার 4 জন স্ত্রী এবং 10 জন সন্তান ছিল। এর মধ্যে সবচেয়ে বড় এবং প্রিয় ছিল খাজা আহসানুল্লাহ। এই আহসানুল্লাহ এটি নামকরণ করেন আহসান মঞ্জিল। দেখেন তাহলে আমরা কয়টা স্টেপ পেলাম। প্রথম ছিল ফরিদপুরের জমিদারের ট্রেজার গার্ডেন, তারপরে ফরাসি কুঠি এবং তারপরে আসলো জালালপুর পরগনা। সেটি হলো, আমি আরেকটু বলি তাহলে যে স্যারকে বললো যে এটি 1730-এর দশকে ফরিদপুরের জমিদার। ফরিদপুর তখনকে জালালপুর বলা হতো, যেটা ফরিদপুর বরিশাল এই দুটো নিয়েছিল। এটা বইতেও আছে, ওটা আমরা মার্ক করে দিই, ইন্ডিকেট করা। তখন এটি হয়ে গেল আহসান মঞ্জিল। তাহলে 3টা স্টেজে আছে আমরা দেখলাম। আচ্ছা, এটি 2 দিক থেকে ছবি দেওয়া আছে। আচ্ছা, এখানে আমরা যে জিনিসগুলো দেখবো ওয়াইন পট
এখানে আছে ল্যাম্প, রাশিয়ান সামার, ভেরি অ্যাট্রাকটিভ। এটি মূলত ওরা যখন জুস, কফি বা আদার্স কোনো লিকুইড, হ্যাঁ, এটা আমরা যে গম্বুজ দেখবো উপরে আসেন মন্দিরের, গম্বুজের ভিতরে একটা স্পেস আছে, স্পেস আছে। তো ও রিফ্রেশ হওয়ার জন্য ওখানে তারা বিকেলে বসতো, আড্ডা দিত, খুব সুন্দর। এবং এখানে গেলে আমি একবার গেছিলাম, আমার তো 25 বছর হয়ে গেছে চাকরি পায়, তার মধ্যে আমি একবার সুযোগ পেয়েছিলাম ওই জায়গায় উঠে, আমি তো বন্ধ করে রাখি। তো সেখানে ন্যাচারালি মাইন্ড ফ্রেশ হয়। এটা কাউকে বক্তৃতা দিয়ে বা বুঝানোর মতো ওইরকম আমার ন্যাচারালি আপনি চেঞ্জ হয়ে যাবেন। ওই জায়গায় বসবেন না, আপনি দেখবেন ঢাকা শহর দেখতেছেন, বুড়িগঙ্গাপুরো দেখতেছেন, বিল্ডিংগুলো দেখতেছেন, মাইন্ড একদম ফ্রেশ হয়। কি ন্যাচারালি অদ্ভুত একটা বিষয়। আমরা সেখানে যেতে পারবো না, আমি বললাম যে আমার এই 25 বছর আমি একবার গিয়েছি, যখন ওই রিপেয়ারিং হয় তখন শুরু হয়েছিল। আমার গেস্ট ছিল আমেরিকা থেকে আসছে, তারপর মোবাইল আমি বললাম উপরে যাবো, তখন পারমিশন নিয়েছিলাম। আচ্ছা, এটি আমরা দেখলাম কি রাশিয়ান সামাওয়ার। তো এটার মধ্যে জুস অথবা কফি অথবা অ্যালকোহল ইত্যাদি পানীয় তারা জন্য এটি ব্যবহার করতেন, অংশ। আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটা দেখছি, নিদর্শন তাদের দেখবো, এখানে আছে সুরাই ড্রিঙ্কসের জন্য আর আদার্স পার্সেন্টেজ। ওই পাশে আমরা বড় ধরনের ঝাড়বাতি বিভিন্ন জায়গায় তারা ব্যবহার করেছেন, তার একটা অংশ আমরা খেয়েছি, ওটা নিয়ে গেছে বাতি। এখানে আমরা দেখবো এটা যে শৈল্পিক যে গুণ নিদর্শন কারুকাজ, সেটি একটা দেখার বিষয়। আচ্ছা, নেক্সট আমরা দেখবো 1888 সালে ঢাকায় মারাত্মক টর্নেডো হয়। তখন অনেক স্থাপনা ঢাকার ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি আহসান মন্দিরেরও দেখলাম ছবিতে, এই যে কার্নিশ, এখানে যে বারান্দা আছে তার জিনিস আছে। তো এই সময় ঢাকার নওয়াব ছিলেন খাজা আহসানুল্লাহ, উনি রিপেয়ারিং এর সময় এই গম্বুজটি যুক্ত করে দিলেন। ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। গম্বুজ এতক্ষণ আমরা যা দেখলাম গম্বুজবিহীন, এখন গম্বুজ, এটা আমরা 20 শতাব্দীতে এসে এই আহসান মন্দিরের এই প্রেজেন্ট স্ট্রাকচার এটি আমরা পেয়ে গেলাম। এটি হলো আহসান মন্দিরের বর্তমান নমুনা বা রূপ। গম্বুজটা এটি এটার পরে আমরা 20 শতাব্দী প্রায় 20 শতাব্দীর শুরুতেই ফার্স্ট পার্টি আমরা এটা আহসান মন্দিরের পুরোপুরি এখনকার যে নমুনাটাই দেখছি। আচ্ছা, এখন আমরা দেখবো জার্মান ফটোগ্রাফার 1904 সালে তিনি ঢাকায় আসেন এবং নবাব পরিবারে দীর্ঘদিন উনি অবস্থান করেন এবং নবাবদের বিভিন্ন কর্মকাণ্ডের ছবি করে অ্যালবাম তৈরি করে সেগুলো সংরক্ষণ করেন, যেটি আমরা এখন একটি দেখবো। এইটি হলো টেলিস্কোপের তোলা ছবি। এই ছবিটা অনুসরণ করে আমরা এই গ্যালারিতে এই ডিসপ্লেটা করা হয়েছে। এখানে আমরা বিশেষত্ব কি দেখবো উপরের দিকে যদি আমরা তাকাই, উডেন বিম, হ্যাঙ্গিং লাইট শেড, ফ্যান্স, এগুলো সবই রিয়েল, অরিজিনাল, আজ থেকে প্রায় 150 বছর আগের। আচ্ছা, পাশাপাশি হাতির মাথা দেখতে পাচ্ছি একটা, এটা অরিজিনাল। এই হাতিটির নাম ছিল ফিরোজ খাজা আব্দুল গনি। ওনার 160 থেকে 70টি হাতি ছিল, কিন্তু এই হাতিটি অত্যন্ত বিশ্বস্ত ছিল। সো হাতি যখন মারা যায় উনি অত্যন্ত ব্যথিত হন এবং এই স্মৃতি সংরক্ষণ করেন, যেটি আমরা এখন দর্শকদের জন্য উপস্থাপন করেছি। আর উডেন ফার্নিচার এখন যেগুলো আছে, এগুলো হলো যে কোনোভাবেই হোক এই ফার্নিচারগুলো হারিয়ে গেছে অথবা চুরি হয়েছে অথবা হাতছাড়া হয়েছিল আহসান মন্দিরের। তো পরবর্তীকালে আমাদের দেশে যারা বিশেষ করে বুয়েটের হিল্ড আর্কিটেক্ট যারা ছিলেন, তারা এসে এই ছবিটাকে অনুসরণ করে এই চেয়ারগুলো বা টেবিল এসব কিছু বা উডেন ফার্নিচার আমরা যেগুলো দেখবো এগুলো তৈরি করেছেন। এই হলো ইতিহাস। আচ্ছা, উপরে যে পর্সিলিন বা তৈজসপত্র আমরা যেগুলো দেখবো, এগুলো সব পর্সিলিন মেড এবং এই সমস্ত তৈজসপত্রগুলো নবাবদের সমকালীন ওদের পিরিয়ড। আচ্ছা, আমরা নেক্সট গ্যালারি অংশ, এটুকু অরিজিনাল কিন্তু পরে রিপেয়ার করেছে। দেওয়া হতো ইংরেজ পিরিয়ডে, ব্রিটিশ পিরিয়ডে, তার একটি নিদর্শন এখানে আছে। এই সিঁড়িটি মূলত ঢাকার নবাবদের ইনভাইটেড গেস্ট যারা আসতেন তারা শুধু এটি ব্যবহার করেছেন। ঢাকার নবাব ফ্যামিলির কোনো মেম্বার এই সিঁড়ি দিয়ে উপরে বা দোতলায় যেতেন না। আদার্স যে সমস্ত জিনিসগুলো আছে, আর্মস ওয়েপন যা আছে সবকিছুই অরিজিনাল, এখানে সবকিছুই রিয়েল। হ্যাঁ, আর এই সিঁড়িটির কারুকাজ করা আছে লোহার তৈরি।
রেলিংটা লোহা এবং কাঠের। আচ্ছা, আমরা এখানে দেখবো, আপনারা ওদিক দিয়ে যান। হ্যালো, এখানে যে কাঠের দরজাটি দেখা যায়, এটি কোর্ট অফ ওয়ার্কসের নবাবদের স্টেট মেনটেন্সের জন্য একটি অফিস ছিল। তো সেই অফিসটি এখন আর নাই, কিন্তু এর কারুকাজ মণ্ডিত দরজাটি সংরক্ষণ করা হয়েছে, কারণ এখানে কিছু ধর্ম, বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ দেখা যাচ্ছে এইরকম। আচ্ছা, আমার আর্টিস্ট আসছেন, তারা এখানে করেছেন, তার একটি দেখা যাচ্ছে, এটি অরিজিনাল দেখা যাচ্ছে ফটোগ্রাফিতে। সব প্রায় 19টা কি ছিল ঢাকার টিকাটুলিতে, তার আহসানুল্লাহ হসপিটাল, আহসানুল্লাহ স্মরণ এটি তৈরি করে হয়েছিল বাংলাদেশের প্রথম, সম্ভবত প্রথম, কারণ আমি এর আগে কোনো আরেকটি হাসপাতাল ছিল এরকম কোনো তথ্য পাই না, এই জন্য সম্ভবত বলি। হ্যাঁ, তো যাই হোক, তো এই কিছু নিদর্শন এখানে আছে। আর এই হাসপাতাল এখন নাই, কিন্তু এর যে ইনস্ট্রুমেন্ট এইগুলো এখানে দেওয়া আছে সেই হাসপাতালের সব কিছু হয়েছে। আচ্ছা, এর পাশাপাশি আছে বেবি কট, এটা ছিল না, তৈরি করা হয়েছে। আচ্ছা, অরিজিনাল হলো ওই পাশে যেটা আছে লেবার টেবিল। আরেকটি তো আপনারা জানেন যে এখানে আমাদের পুরান ঢাকায় মিটফোর্ড হসপিটাল, না খুব নাম করেন এইখানেও সলিমুল্লাহ সাহেব বা ঢাকার নগরা এর উন্নয়নের জন্য অনেক পয়সা খরচ করেছেন। প্রথম পর্যায়ে প্রথম অবস্থাতে এই মিটফোর্ড হাসপাতাল যে অবস্থান ছিল, এটি আমরা ফটোগ্রাফিতে দেখেছি। এটা এখানে ইন্টারনাল যে সমস্ত সলা পরামর্শ কিংবা মিটিংগুলো হতো, আপনি জানেন যে স্যার কোথায় পঞ্চায়েত প্রথা, পঞ্চায়েত প্রথা। স্যার অ্যাটেনশন, এই জিনিসটা আমার মনে হয় যে আপনি বোধহয় জানেন যে পঞ্চায়েত প্রথার সময় যে বিচার সালিশগুলো ঢাকার নবাবদের পিরিয়ডে বিশেষ করে সব কিছু আচরণ হতো, এবং দেখা যায় একটি কেসও তখন পড়ে যেত না। এটা কিন্তু হিস্ট্রি। এখন তখনকার যেই মানে সামাজিক নিরাপত্তা, সামাজিক যে ন্যায় বিচার, এই ক্ষেত্রে নবাবদের ব্যাপক অবদান রয়েছে পঞ্চায়েত প্রথায়। সেখানে এই কক্ষে মিটিং সভা পরামর্শ হতো, এটি মুসলিম কক্ষ। আমরা এখান থেকে পেন্টিং দিয়েছি যে আগা খান, আগা খান মূলত খুব ধনী ব্যক্তি ছিল ওয়ার্ল্ডে। তো এই থার্ড ল্যান্ডলর্ড যে স্যার সলিমুল্লাহ, আমরা 4 নম্বর ছবিটি দিকে গাই, উনি থার্ড ল্যান্ডলর্ড ছিলেন ঢাকার। তো ওনার পিরিয়ডে উনি আসছিলেন। আবার যারা ইতিহাস মধ্যে পড়েছ জানো যে সিমলা চুক্তিতে যখন সলিমুল্লাহ সাহেব অসুস্থ হয়, তখন তার রিপ্রেজেন্টেটিভ করেছিলেন আগা খান। হ্যাঁ, মুসলিম লীগ প্রতিষ্ঠা, পরবর্তীকালে ইমপ্লিমেন্টেশন, এই সব কিছুর ক্ষেত্রেই ওনার খুব সহায়তা হেল্প করছে। আচ্ছা, এখানে আছে লর্ড কার্জন, লর্ড মিন্টু এবং সলিমুল্লাহ। লর্ড মিন্টু 1904 সালে এখানে, লর্ড কার্জন 1904 সালে এখানে আসেন। তখন তাকে একটা ওয়ার্ম রিসেপশন দেওয়া হয়, বেশ অনেক, প্রায় 5000 লোক একটা গ্যাদারিং করেছিলেন সলিমুল্লাহ। তাদেরকে বেশ প্রায় সপ্তাহখানেক ধরে খাওয়া দাওয়া ইত্যাদি ব্যবস্থা করেছিলেন, এবং বিনোদনের জন্য ইত্যাদি ব্যবস্থা করেছিলেন। তো ওনার সময়ে প্রস্তাব করা হলো যে ভারতে কংগ্রেস আছে, বাট ইস্ট বেঙ্গলে নাইমি নাজিমের পরে, সুবেদারি প্রথার পরে আর একটি পলিটিক্যাল পার্টি হয় না। সুতরাং এই এত অঞ্চলের, এই ইস্ট বেঙ্গলের লোক সাধারণ মানুষের যে দাবি, এগুলো প্লেস করার মতো কোনো সুযোগ নাই, যেহেতু পলিটিক্যাল পার্টি নাই। তো আমি একটি পলিটিক্যাল পার্টি ফর্ম করতে চাই। ফলশ্রুতিতে 1906 সালে নিখিল ভারত মুসলিম লীগ এটি প্রতিষ্ঠিত হলো। সো স্যার সলিমুল্লাহ ওয়াজ দ্য ফার্স্ট পলিটিক্যাল লিডার ইন আওয়ার কান্ট্রি, নো ডাউট। আচ্ছা, 2 নম্বর হলো যে সলিমুল্লাহ সাহেব আরেকটি প্রস্তাব করলেন যে ভারতের উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, বাট আমার এদেশের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য একটি প্রতিষ্ঠান নাই, তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই। পরবর্তীকালে লর্ড কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুমোদন করেন, যেটি কার্জন হল, এটি স্মারক। এখনো তো এই হলটি আছে, ইতিমধ্যে বোধহয় আপনারা সবাই দেখেছেন। যাই হোক, তো বড় বড় কাজের ক্ষেত্রে আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে লর্ড কার্জন, লর্ড মিন্টু এদের অবদান অনেক। না, বাসার নাম আমার তখন ছিল হাবিবুল্লাহ, আমি বলবো না কেন, আবার তারা সীমিত হয়ে গেল, এটা শেষে বলবো, হ্যাঁ, নাহলে একটু কষ্ট হয়ে যাবে। এখন আমরা দেখবো এদের জিনিসপত্র। এখানে আছে মিল্ক পট, এগুলো দুধ, আমরা দুধ পান করি গ্লাস, বাট ঢাকার নবাবরা এই ধরনের পটে দুধ পান করতেন। পাশাপাশি রয়েছে পিওর পানি অথবা পানির জন্য। এটা একটা টি পট বলি আমরা, কিন্তু এটি মেড অফ কোবাল্ট। কোবাল্ট একটা রেয়ার একটা মেটাল, এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। কোবাল্ট
এটা কোবাল্ট মেটাল যেটা কোবাল্ট মেটাল, এই মেটালটা খুবই এক্সপেন্সিভ এবং এটা আপনি একটু শর্ট মানে আর্কিওলজিক্যাল স্ট্রাকচার সম্পূর্ণ ইউরোপিয়ান স্টাইল, ইউরোপকে ওরা ফলো করেছে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা বেশভূষা যখন দেখবো, তাদের যে আচরণ, তাদের যে কি বলে ফ্যামিলি ট্র্যাডিশন, সেখানে দেখা যাবে যে সম্পূর্ণ আমাদের দেশের লোকেরা কি ধরনের তাদের পোশাক আশাক কিংবা যেমন ওদের আমরা যখন উপরে যাবো তখন এটা পরবর্তী পরে আমি বলতাম যে ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ কী ছিল, এখন ওরা কোন ভাষায় কথা বলতো জানো? উর্দু ভাষায় কথা বলতো, উর্দু ভাষায় কথা বলতো, পাশাপাশি ফার্সি এবং ইংরেজি ভাষা ব্যবহার করেছে পরবর্তীকালে। আচ্ছা, এখানে যেগুলো এগুলো পোর্সেলেন আছে দেখা যাচ্ছে, এগুলো ফ্রুট পট, এটাও কোবাল্ট মেটাল। আর এই মাছের মাঝখানে যে তিনটা, এটা সোপ পেজ বা সাবানদানি বলে যায়। এখানেও কিন্তু সব কারুকাজ আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে দেখা যায় সূক্ষ্ম কারুকাজ, এবং এই জিনিসটা ওরা খুব সৌন্দর্য প্রকাশক ছিল, বোঝা যায় এর মধ্যে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো ইতালিয়ান অক্টাগেল টেবিল। যে জিনিসগুলো আছে খুবই এক্সপেন্সিভ এবং রেয়ার কালেকশন। 19 শতকের প্রায় শেষ দিকে ইতালিতে আর্থকোয়াক হয় এবং সেখানে অনেক ক্ষয়ক্ষতি হলে ঢাকার ল্যান্ডলর্ড তখন ছিলেন খাজা আহসানুল্লাহ spent a lot of money for the suffering people. In response, the government of Italy had established a gift. এই টেবিলটা এখন আছে ইতালির, যে সেখানে ধর্মীয় কিছু দেখা যায় কারুকাজ সেখানে রয়েছে। আর এক্সট্রা নৈমানশৈলী এটা সুন্দর, বেশ টর্টেজ ফ্রেম, একদম নিচে কচ্ছপের উপরে, এগুলো মেটাল, প্রত্যেকটি মেটালের তৈরি, কচ্ছপের উপরে ফ্রেম করা আছে। তারপরে আমরা দেখবো এখানে নিচে টেবিল, এগুলো মার্বেল পাথরের, এখানে সুন্দর পাশাপাশি গোলাপ পাশ, এগুলো সাধারণত অনুষ্ঠান হলে পরে যারা অডিয়েন্স তাদের ড্রয়িং এর জন্য এগুলো রোজ ওয়াটার বা এখানে আগরবাতি এগুলো জ্বালানো হতো। আর এটি হচ্ছে রূপার তৈরি, এটি এবং এই গোলাপ পাশ, এখানেও তার জালির কারুকাজ করা দেখা আছে। এটির বিশেষ হচ্ছে যে আমরা ডাব বা ডব, ঘুঘু পাখি বা কবুতর পিজিয়ন যাই বলি, এটাকে যখন ওই তেইলে যে আমরা প্রেশার করি তাহলে এই ছোট দিয়ে সেন্ট বেরিয়ে আসবে। খুবই সুন্দর একটা কারুকাজ, সূক্ষ্ম কারুকাজ। তখনকার যে শিল্পীদের এটি আসলে কি আমাদের বেশিরভাগ কিন্তু আমাদের দেশে এগুলো তৈরি হতো, এবং তখন এই যে মসলিন তৈরি হতো, মসলিন ন্যাশনাল মিউজিয়াম তখন ভিজিট করবা দেখবা যে ছোট্ট এটা শোনা যায় যে ম্যাচের বক্সের মধ্যে শাড়িটা রাখা যেত, কত মিহি এবং সূক্ষ্ম কারুকাজ। সো একসময় আমাদের দেশে স্কিল্ড এই আর্টিস্টরা ছিলেন কিন্তু, যারা এগুলো মেড করছে। আচ্ছা, এরপর আমরা দেখবো নেক্সট সুরাই। এগুলো দেখার তেমন কিছু না, এগুলো মূলত আতিথ্যতা বা তাদের আপ্যায়নের জন্য তখন এই জিনিসের জন্য এগুলো ব্যবহার করা হতো, সবই সুরাই। এরপর এখানে আমরা দেখবো যে আমাদের দেশের প্রথম পলিটিক্যাল পার্টি ফর্ম হয় 1906 সালে। ওই সময় ভারত থেকে 70 জন মুসলমান নেতা এখানে আসছিলেন, মুসলিম লিডার এখানে আসছিলেন। তাদের প্রেজেন্সেই সেই অল ইন্ডিয়া মুসলিম লীগ ফর্ম হয় এবং ডিক্লারেশন করা হয়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিন আমরা বলি, আসলে মধুর ক্যান্টিনটি ছিল ঢাকা নবদের দরবার কনফারেন্স। ওখানে সেই 1906 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ তখন এই সমস্ত নেতাদের উপস্থিতিতে সেদিন ডিক্লারেশন। আমরা ছবিতে যে জিনিস দেখবো, থার্ড লাইন সাসলিমুল্লাহ, এখানে সৈয়দ নওয়াব আলী চৌধুরী, টাঙ্গাইলের ধনবাড়ি জমিদার ছিলেন। 1915 সালে তোমরা জানো যে 1911 সালে বঙ্গভঙ্গ রহিত হয়ে যায়, 11তে না? আচ্ছা, তখন না 1911তে বঙ্গভঙ্গ রহিত হয়। তখন এই রহিত হওয়ার পরেই স্যার সলিমুল্লাহ কি চেয়েছিলেন? স্যার সলিমুল্লাহ চেয়েছিলেন যে আসাম, ইস্ট বেঙ্গল, এই সমস্ত এই অধ্যুষিত যে অঞ্চলটা আছে এটার ন্যাচারাল যে ইয়েটা, পরিবেশটা, এনভায়রনমেন্ট যেটা বলবো, কাছাকাছি, এই পরিবেশটাকে নিয়ে একটা স্টেট গঠন করা হয়েছিল যে বঙ্গভঙ্গ। তো সেটা যখন হলো না নানা বিরোধিতার কারণে, তখন উনি 11 সালে অসুস্থ এবং অসুস্থ অবস্থায় চিকিৎসাধীনরত 1915 সালে উনি মারা যান। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কনস্ট্রাকশন হচ্ছিল। স্যার কোথায়? 1915 সালে যখন সলিমুল্লাহ মারা যান তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনস্ট্রাকশন হচ্ছে, বাট দেখা গেল এক সময় যে এটার ফান্ডের অভাব দেখা গেল,
এবং স্যার ছিলেন এই যে সৈয়দ নওয়াব আলী চৌধুরী, ছিলেন সুলেমান সাহেবের খুব ক্লোজ ফ্রেন্ড। উনি ওনার একটা জমিদারি বিক্রি করে দিয়ে ফান্ড ইনভেস্ট করেন। এখন বর্তমানে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পশ্চিম দিকে মহসিন হলের ওদিক দিয়ে ঢুকি, তাহলে দেখা যাবে একটা তোরণ, হ্যাঁ, ওর মধ্যে লেখা আছে সৈয়দ নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন। অর্থাৎ গত কেয়ারটেকার যে সরকার ছিল ওই পিরিয়ডে ওনাকে বারবার বলা হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার ক্ষেত্রে যে জমিদারি বিক্রি করিয়া ফান্ড ইনভেস্ট করেছে তার নামে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নিজস্ব নেই। এই অবস্থার পরিবর্তন ঘটলো গত কেয়ারটেকার সরকারের সময়ে, এবং ওই সময়ে সিনেট ভবনের নামকরণ করা হয় এবং ওই গেটে লেখা আছে। তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করো পশ্চিম মহসিন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের কাছ দিয়ে দেখবে এই সেই সৈয়দ নওয়াব চৌধুরী। তারা ব্যবহার করেছেন মোমবাতি, ক্যান্ডেল। এই ক্যান্ডেলের যে স্ট্যান্ডগুলো আছে ডেকোরেটেড অলসো, এগুলো মেটাল মিট, সম্পূর্ণ ধাতব তৈরি এবং কারুকাজ মণ্ডিত। আমরা ক্যান্ডেল স্ট্যান্ড দেখলাম। এরপর আমরা দেখব যে এটার অবস্থার পরিবর্তে আসলো কেরোসিন ল্যাম্প। এখানে মেড অফ ক্রিস্টাল এই দুটো আছে, এগুলো এক্সপেন্সিভ দুটো ল্যাম্প, এগুলো হচ্ছে কেরোসিন ল্যাম্প। আচ্ছা, তারপর আমরা দেখব হুক্কা, ধূমপানের জন্য যে সীসা, এর নিচের একটা অংশ এটি আছে এখানে ক্রিস্টালের তৈরি, যেখানে দেখা যায় ক্রিস্টালের তৈরি, এগুলো ফ্লাওয়ার বেস, এর সব অরিজিনাল নবাবদের ব্যবহার্য জিনিসপত্র। এরপর দেখবো আমরা পানদান, পান এই পরিবেশনের সময় এগুলো ব্যবহার করতে, এটি মেড অফ সিলভার। এটা আমরা যদি কভারটাকে মুভ করি তাহলে ভিতরে কম্পার্টমেন্ট পাওয়া যাবে যেখানে মশলা এতগুলো দেখা যাচ্ছে, এটা কি মানে সময়ের পরিবর্তনে বিভিন্ন সময়ের পরিবর্তনে না, ওরা কি ওরা যেমন ফ্যামিলি একটা ব্যবহার করতো কিংবা গেস্ট আসলে পরে, হ্যাঁ হ্যাঁ। এবং ওরা, আমি একটা কথা বলছি, ওরা অত্যন্ত কি বলে বিলাসী ছিল। আমরা যেমন হাতির দাঁতের শিল্পকর্ম যখন দেখবো আদার ওরা যে জিনিসপত্র ব্যবহার করেছে তাহলে বোঝা যাবে যে ওরা খুবই সৌন্দর্য প্রিয় এবং পিপাসু বা বিলাস বহুল লাইফ ওরা এনজয় করেছেন। আমরা এখন বিলিয়ার্ড কক্ষে ঢুকলাম। হ্যাঁ, পার্টিকুলারলি যখন ইউরোপ থেকে কোনো গেস্ট আসতেন তাদের জন্য এই কক্ষটি বরাদ্দ ছিল, নির্ধারিত ছিল, যেখানে বিলিয়ার্ড গেম খেলতেন। এখানে একই হিস্ট্রিতে যে উডেন ফার্নিচার এনিহাউ এগুলো লস্ট হয়েছে, পরবর্তীকালে এই রিবিল্ড করা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য ফটোগ্রাফি অফ মিস্টার ফ্রিস কাপ। আদার্স যেগুলো আছে হ্যাঙ্গিং লাইট শেড বা আমরা যেগুলো দেখবো বাতি বা ফ্যান্স, এগুলো সবই অরিজিনাল। আচ্ছা, তোমরা এখানে আরেকটা জিনিস দেখতে পারো যদি যাওয়ার পথে সম্ভব হয়, আমি জানি না ট্রান্সপোর্ট তোমাদের কিরকম। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে কি পার্ক আছে, ভিক্টোরিয়া। এই ভিক্টোরিয়া পার্কে এখানে আমাদের সেকেন্ড ল্যান্ডলর্ড ছিলেন খাজা আহসানুল্লাহ, ওনার বড় ছেলে ছিলেন। সেগুলো কি অসুবিধা হয়েছে বলো, আমরা ক্যাচ করবো। না না, ওরা তো আমার স্টুডেন্ট, ওরা তো স্টাডি করছে, হ্যাঁ লেকচারটা রেকর্ড করতেছে ওদের স্টাডির জন্য। আচ্ছা, এখানে যে জিনিসটা আছে সেটি হচ্ছে যে 2 নম্বর ল্যান্ডলর্ডকে ছিলেন খাজা আহসানুল্লাহ, ওনার বড় ছিলেন খাজা হাবিজুল্লাহ। খুব কম বয়সে মারা যান, 16 বছর বয়সে মারা যান। তখন উনি একদম এই ছেলের শোকে শয্যাশায়ী হয়ে যান। তাকে কিছুটা রিফ্রেশ করার জন্য ইংরেজরা এই মার্বেল পাথরের একটা স্তম্ভ ওখানে তৈরি করে দেন, এটি এখনো আছে এবং কবরটি ওখানে আছে। এটা আপনার শুধু করে দেখবেন। আমাদের দেশে ব্যাংকিং সিস্টেম এত জিনিসপত্র প্রায় মাঝামাঝিতে হয়, তার আগে সব কিছু গচ্ছিত রাখা হতো। এটা কি টোকেন? আচ্ছা, এই টোকেন আয়রন সেল লকার আছে, 94 লকার। লকার মানে এক একজনের সম্পত্তি এক এক জায়গায় রাখা হতো। তখন তো জুয়েলারি তখন রাখা হতো, কিন্তু এখন তো না, এখন সবগুলো এমটি। এবং তখন আরেকটা জিনিস হলো যে এই যে এখানে দরজাটা কেমন ছিল, অর্থাৎ এটা খুবই সো প্রোটেক্টিভ। এটা এরকম ছিল যে এর ভিতরে ঢুকা একটা ডার্ক রুম ছিল এবং এই যে দরজা অরিজিনাল তো, এবং এই যে 3 স্তর বিশিষ্ট এরকম প্রোটেকশন তার এই পাশে দেওয়া ছিল, যে চিহ্নগুলো এখনো আছে। হ্যাঁ, তো এটার মধ্যে এটা ভেদ করে আসা মানে রিলেটেড পার্সন ছাড়া সম্ভব ছিল না। এবং এটি এত বেশি ওয়েট যে আমরা প্রায় 20 থেকে 25 জন লেবার দিয়ে এটাকে রিমুভ করার চেষ্টা করেছি, বাট এটাকে নাড়া যাচ্ছে। একটা পারিবারিক বংশ তালিকা, ফ্যামিলি ট্রি আমরা দেখব। কিন্তু এখান থেকে আমরা দুটি তথ্য দিতে পারি। একটি হচ্ছে যে খাজা আব্দুল হাকিম কাশ্মীরি, মূলত ওরা ছিল ব্যবসায়ী। উনি সিলেটে সেটেল হন এবং ওখানে ব্যবসা বাণিজ্য করেন। পরবর্তীকালে আরও 2 জন ব্যবসায়ী এখানে আসেন। একজন নাম হলো খাজা আবদুল্লাহ, আরেকজন ছিলেন খাজা আব্দুল ওহাব।
খাজা আব্দুল ওহাবকে আমরা সবুজ এই কালি দিয়ে মার্ক করেছি, তারা ব্যবসার মধ্যে থেকে যায়, কিন্তু মৌলভী খাজা আব্দুল্লাহ উনি আমাদের দেশে প্রথম ধর্মপ্রচার শুরু করেন। পরবর্তীকালে ওনার বংশধররাই এখানকার ঢাকার জমিদারির সাথে সম্পৃক্ত হন এবং নবাবী প্রথায় ওরা সম্পূর্ণভাবে নিজেদের নিয়োজিত রাখেন। এই চারজন নবাব। আরেকটা বিষয় হলো যে ওরা বহু বিবাহের একটা রেয়াজ ছিল। দেখা যায় সর্বনিম্ন 4 জন স্ত্রী এবং সর্বোচ্চ 9 জন স্ত্রী, সর্বনিম্ন 5 জন সন্তান এবং সর্বোচ্চ 15 জন সন্তান। তাহলে দেখা যায় বড় একটা ফ্যামিলি তারা মেনটেন করতেন। আচ্ছা, এখন আমরা যে ফিগার দেখবো সেই হলো খাজা আব্দুল গনি, যে আহসান মঞ্জিল তৈরি করেছেন 1859 সালে, এবং তার বড় ছেলে খাজা আহসানুল্লাহ সেকেন্ড লর্ড, যার নাম আহসান মঞ্জিল। তার বড় ছেলে থার্ড সালিমুল্লাহ থার্ড ল্যান্ডলর্ড, এবং তারপর তার ছেলে খাজা হাবিবুল্লাহ, একদম সাদা পাগড়ি পরা। এখানে একটা বিষয় আছে, নবাব এবং নবাব এই দুটি স্পেলিং এর মধ্যে বানার বেরি করতে, নবাব আর হচ্ছে নওয়াব, এরা কিন্তু নওয়াব এরকম ব্রিটিশ পিরিয়ডে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে সমস্ত জমিদারেরা আর্থসামাজিক উন্নয়নে যথেষ্ট অবদান রেখেছেন মানুষের জনহিতকর কাজে, এবং ব্রিটিশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে, দৃষ্টি আকর্ষিত হয়েছে, তাদেরকে তখন দিল্লির দরবারে ডেকে নিয়ে গিয়ে এই সম্মানসূচক নওয়াব খেতাব দেওয়া হতো। এই এর হলো এনটাইটেল বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, এখানকার নবাব। আর আমরা যদি নবাব বলি সেটি হলো কুরিন বংশ, ভারতের নবাব আলিবুদ্দিন খান, আলিবুদ্দিন খান, তারপরে সিরাজউদ্দৌলা, এই সিরাজউদ্দৌলা পর্যন্ত এসে তো শেষে এগুলো হলো কুলিন নবাব, আর হলো নবাব নট নওয়াব। কিন্তু এখানে একটু প্রবলেম আছে। আমাকে অনেকে বলে তাহলে স্যার আমার কি এটা দেখেন সিরাজউদ্দৌলা ছবিটা, এই কনফিউজ বললাম যে এখানেই সমস্যাটা। বানান এবং যে তাদের যে বংশধারা দুটো একদম ডিফারেন্ট, একটা বংশগত আর একটা হলো উপাধি, এটা মনে হয়। আচ্ছা, এই জন্য বলছিল ভাষা, ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের কথা। 1940 এসে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তৎকালীন পাকিস্তান প্রেসিডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় বলল, উর্দু ইজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। বলার পরে এ নিয়ে অসন্তোষ দেখা দিল, কারণ আমাদের এই তৎকালীন পূর্ববঙ্গ, বর্তমান বাংলাদেশের যে অধিবাসী আমরা যে লোকজন আমরা আছি, তারা বরাবরই বাংলা ভাষায় কথা বলি। যখন উর্দু ভাষাটাকে স্টেট ল্যাঙ্গুয়েজ করা হলো, তখন এটাকে বিরোধিতা করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, মূলত স্টুডেন্টরা। এক কথা আমি যা বলতে চাই, স্টুডেন্টরা বিরোধিতা করলো যে এটা অন্যায়, একটা কি বলে দাবি। তখন এটাকে এই অন্যায় আবদার, এটাকে প্রতিহত করার জন্য ছাত্র ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ছিল, এবং 52-তে এসে এই খাজা নাজিমউদ্দিন, উনি ছিলেন ঢাকা নবাবদের রিলেটিভ, অর্থাৎ কি ওনার এই বংশের না। খাজা নাজিমউদ্দিন ছিলেন সলিমুল্লাহ সাহেবের বড় বোনের ছেলে, ভাগ্নি, নিফি। তো উনিও 52-তে একই কথা বললেন। ফলে মুভমেন্ট হলো, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হলো, এবং অনেক ছাত্র মারা গেল, ইত্যাদি ঘটনা ঘটলো। যার কারণে এদের ইতিহাসগুলো, যেমন আমরা উপরে আরো জিনিস দেখব, পানি, বিদ্যুৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মূল এখন যেই, নট অনলি দ্যাট, আপনি হাসপাতালের করে যান, সেখানে থেকে ঢাকানো, এবং কত জায়গায় এরা দান করেছে সেটা আমরা দোতলায় দেখব। সারা বিশ্বকে হেল্প করেছে ঢাকার নবাবরা। এরপরে তাদের কর্মকাণ্ড কেন সীমিত হয়ে গেল? মূল কারণ হচ্ছে তার ভাগ্নেরা এই ভাষাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তারা এই যেখানে ঘটনাটি ঘটাইছে ঢাকায় বা বাংলাদেশের উপর যে অন্যায় একটা মানে সিস্টেম, প্রথা মানে এস্টাবলিশ করার জন্য যে তাদের প্রয়াস ছিল, এই জন্য তার অনেকাংশে তাদের ভালো কাজগুলো সীমিত হয়ে গেছে। কিন্তু ডকুমেন্ট তো হয়ে গেছে। এই সেন্সে আমরা বলি যে ওই তাদের এত কাজ করার পরেও তাদের এই কর্মকাণ্ডের জন্য আমাদের অনেক কিছু, তাদের নবাবদের যে ইতিহাস বিকৃত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বা সীমিত হয়েছে। আর আমরা দেখবো ডবল প্লেট। এই ডবল প্লেট এখানে খাবার গরম রাখার জন্য একইভাবে গরম পানি সরবরাহ করা হতো ইনসাইডে, পাশাপাশি রয়েছে কারি ডিশ, সব পরসেলিন। আর এগুলো সবই কিন্তু অরিজিনাল নবাবদের ব্যবহার্য জিনিসপত্র, সবকিছু। আচ্ছা, আমরা দেখবো নবাবদের পিরিয়ডে তৎকালীন ইস্ট বেঙ্গলের যে সমস্ত পলিটিক্যাল লিডার, ল্যান্ডলর্ড,
পয়েট সায়েন্টিস্ট ছিলেন তাদের ছবিগুলো আমরা দিয়েছি। উনি তো সবাই আমরা চিনি, টাইটেল নেম কি ছিল? টাইগার অফ বেঙ্গল। উনি তো গরিব চাষিদের জন্য কাজ করেছিলেন। তো উনি খুব পপুলার একজন রাজনীতিবিদ ছিলেন, পলিটিক্যাল লিডার। আদার্স যারা আছেন সব বেশিরভাগই পলিটিক্যাল লিডার, জমিদার। সারা এখানে আরেকজন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে একটা বিশ্ববিদ্যালয় ছিল পরটি টাঙ্গাইলের, সেটা ওয়াজির খান পন্ডি এটার প্রতিষ্ঠাতা আজকে দেওয়া হয়েছে এখানে। তো এগুলো সবই উল্লেখিত পলিটিক্যাল জমিদার। জাস্টিস আমির আলী মুসলিম লীগ প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের ভূমিকা আছে। এক সময় উনি কলকাতায় যে কোর্টের চিফ জাস্টিস ছিলেন। ওখানে আছে জমিদার যাদের বাড়ি বগুড়ার কেউ আছেন নাকি? বগুড়ার কেউ আছে তোমাদের মধ্যে? বগুড়ার যে জমিদার মোহাম্মদ আলী, হ্যাঁ মোহাম্মদ আলীর উপরে কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ উপরে এখন আছে মুসলিম। তো এই সবই সুনামধন্য ব্যক্তিত্ব যারা আর্থসামাজিক উন্নয়নে তাদের অবদান অনেক। এরপর আমরা দেখবো কিছু ডকুমেন্ট যে দাপ্তরিক কাজে কি ধরনের সিলমোহর তারা ব্যবহার করেছেন সেগুলো এখানে দেওয়া আছে। লেটার পেড, স্ট্যাম্প পেড এগুলো দেওয়া আছে। আমরা প্যানেল বোর্ডে যেগুলো দেখবো সেগুলো এক নজরে সলিমুল্লাহর কাজগুলো কি কাজ করেছেন এটি আমরা দিয়েছি এখানে। এটার একটা ছবি নিতে পারি আমাদের সঞ্চারীগুলো মনে রাখা। একটা একজন নাম, একজন নাম ইংল্যান্ড থেকে যে সমস্ত ফ্যামিলি আসছেন এখানে বেড়াতেন তাদের একটা ছবি দেওয়া আছে। ওদের আরো জমিদারি ছিল। নবাবদের জমিদারির কথা আমি বলি, নবাবদের জমিদারি ছিল অনেক জায়গায়, ফরিদপুর, বরিশাল, ঢাকার পুরোটাই ওদের ছিল। এখানে আমরা যে জায়গাটা ছিল কুমারটুলি বলা হয়, পরে ইসলামপুর, তারপরে বংশাল, এরপরে আসবে মতিঝিল, দিলকুশা, মতিঝিল, পুরো জায়গাটা তাদের ছিল। ওদের জমিদারি ছিল কুমিল্লা, নারায়ণগঞ্জ, সিলেট, আসাম, ত্রিপুরা এবং সাভারে। তো বোঝা যাচ্ছে যে এতগুলো জায়গায় যাদের স্টেট ছিল তারা অত্যন্ত ধনী ছিলেন। আচ্ছা, এগুলো এই অস্ত্রশস্ত্রগুলো সম্পূর্ণ ভাবে ছিলেন ব্যক্তিগতভাবে স্যার সলিমুল্লাহর। এখানে আমরা যেটা দেখবো সেটা হিডেন শোর্ড, গুপ্তি, এটা একদম স্টিকের মতো মনে হবে, হাতের ছড়ি, বাট ইনসাইডে থাকবে একটা ধারালো তরবারি। আমরা জানি সবচেয়ে মূল্যবান রত্ন কি নাম? পৃথিবীর সবচেয়ে দামি রত্নের নাম কি? রত্ন বা কি বলে ডায়মন্ড, কি কি নাম? কোহিনূর। কোহিনূর না তো জানো না তোমরা? কি বলে পৃথিবীর 1 নম্বর রত্ন কোহিনূর, অমূল্য সম্পদ ওয়ার্ল্ডে কোহিনূর। এই কোহিনূরের সমগোত্রীয় আরো দুটি রত্ন আছে, তার নাম হচ্ছে দরিয়ায়ে নূর। এই দরিয়ায়ে নূরের একটি এখন প্রদর্শিত হচ্ছে ইরানের জাদুঘরে, আর কোহিনূর প্রদর্শিত ব্রিটিশ মিউজিয়ামে। কিছুদিন আগে বোধহয় স্মরণ হয়েছে, এখন আবার রিপ্লেস করছে কিনা আমরা তথ্য নাই। যাই হোক, প্রথমে ছিল রানীর ক্রাউনি, মুকুটে। ইংল্যান্ডে যে রানী ছিল তার মুকুটে ছিল কোহিনূর। পরে সেখান থেকে নিয়ে আসা হয় ব্রিটিশ মিউজিয়ামে দর্শকদের দেখানোর জন্য। আর আমাদের দেশে একটি ছিল দরিয়ায়ে নূর, একটি দরিয়ায়ে নূর ইরানে, আরেকটি আছে বাংলা তৎকালীন ইস্ট বেঙ্গলে ছিল। যেটি দেখো হাউ দে ইউজ দিস ওয়ান। In the middle of the Dariya Nur, another 10 diamonds set up around it, and they put on their arms local name Bajubam, one kind of bracelet. এটি বর্তমানে সদরঘাটে যে সোনালী ব্যাংক আছে সেখানে এটি রক্ষিত আছে বলে কথিত। আর খুব ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের দেশের যে মোটর কার, যেটি 1904 সালে লর্ড কার্জন যখন এখানে আসেন তাকে রিসিপশন তাকে ক্যারি করার জন্য এই মোটর কারটি সলিমুল্লাহ সাহেব সরবরাহ করেছিলেন। এটি আমাদের দেশের প্রথম মোটর গাড়ি দেখা যায়। আচ্ছা, আমি বলছিলাম যে ওই সিঁড়ি দিয়ে তারা এখানে আসতেন গ্যাংওয়ে, এই গ্যাংওয়ে দিয়ে অন্দর মহল থেকে রংমহলে আসার জন্য এই পথটি তারা ব্যবহার করতেন নবাবদের সমর্থনের খেলে। সংস্কারের জন্য এটাকে গভর্নমেন্ট ইয়ে করে চেক আপ করেছে, তো গভর্নমেন্টের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে মূলত এটা PWD ওরা এটা। আর আমরা শুধু মিউজিয়াম থেকে যেটা করি সেগুলো নিদর্শন উপস্থাপন।
এখানে তারা ওই সময় কতটা তারা বিলাস দ্রব্য ব্যবহার করতেন সেগুলো দেখেন। এখানে পাশার গুটি আছে, এই যে গানে আছে আজ পাশা খেলবো রে শাম, এরকম একটা গান ছিল। ওই পাশার খেলবো, কিন্তু পাশা খেলার গুটি, গুটি কোথায় খুঁজে পাচ্ছেন না। একদম তখনকার জমিদার দাবা জাতীয় না, লুডো না, দাবা জাতীয় খেলা। এটি তখন রাজা বা জমিদাররা কোনো অকেশনালি এই খেলাটি আয়োজন করতেন। এবং এটার যে জিনিসটি ছিল সেটি হলো যে হাতির দাঁতের সম্পূর্ণ আইভরি বার, এটি আমাদের হলো আশ্চর্যের বিষয়। হাতির দাঁতের এখানে আছে স্টিক, স্টিকের মধ্যে দেখা যায় যে এটি সাপের একটি মডেল, একটা ইঁদুরকে গিলছে। আদার্স যেগুলো চুড়ি বা ক্যাচি বা পিঠ চুলকানো হতো কখনো বা পাখা, এইগুলো সব কিছু হাতি দাঁতের এবং সেগুলো ব্যবহার করা হতো। সবকিছুই কি বলে টুথপিক, হ্যাঁ ছুরি, সবকিছুই হাতির দাঁতের তৈরি। বিনোদনের জন্য যে কক্ষটি তারা ব্যবহার করতেন, দেখি প্রয়োজন এখানে বাতাস খাই। আর আচ্ছা, এখানে হলো যে সে সময়ে দুই ধরনের নাচের তারা এখানে করতেন, আয়োজন করতেন। একটি হচ্ছে ইউরোপিয়ান স্টাইলে বল ড্যান্স, আর মাঝখানে ইন্ডিয়ান যে আর্টিস্টরা বসে আছে এবং নবাবরা বসে দেখতেন। এখানে নবাবদের বসারও একটা সিস্টেম ছিল। নবাব সাহেব থাকবেন, তার পাশে থাকবেন একজন লর্ড অথবা ভাইস রয়, তার পাশে থাকবেন নবাবদের একজন এই অঞ্চলের ঘনিষ্ঠ বন্ধু। ওই চেয়ারগুলো এখনো আছে। এটি মাঝখানের চেয়ারটি সম্পূর্ণ রূপার তৈরি। এটি বলা হয় আব্দুল গনি ডেকোরেটেড চেয়ার, তারপরে ক্রিস্টালের চেয়ার এবং হুক্কা, এগুলো সব কিছুই অরিজিনাল এই সময় নবাবদের পিরিয়ডে ব্যবহার করে। এগুলো মাঝখানে একটা রূপার তৈরি, বাকি দুটো ক্রিস্টাল তৈরি। হ্যাঁ, আচ্ছা। আর এটার আর্কিটেকচারাল সিগনিফিকেন্স যেটা আমরা লক্ষ্য করবো সেটা হলো উডেন সিলিং, উডেন ফ্লোর এবং কভার্ড উইথ পেপার ম্যাট, ওয়ালপেপার। এগুলো খুব অ্যাট্রাকটিভ, কিন্তু এগুলো খুব মূল্যবান জিনিস। এই যে দেখা যায় বলডেন ভিতর। আর কিছু কক্ষ আমাদের বন্ধ আছে, সংস্কার কাজ হচ্ছে, এগুলো পরবর্তী সময় আসলে আমরা এগুলো দেখাতে পারবো। তখনকার সময় সোফা এরকমই ছিল, কিন্তু রিপেয়ারিং করা, মডেল ঠিক আছে। এই যেমন ভীম সরাই ফেলছে, ওটা রিস্কি হয়ে গেছে, সরাই দিয়ে ওখানে আবার রিপ্লেসমেন্ট করতেছে। এই আসলে সংস্কারের জন্য যখন যেটুকু প্রয়োজন হয়। আমরা এখন দেখবো ড্রয়িং রুম। আচ্ছা, একবার ওদিক থেকে দেখতে একটু চলে এসে ফার্স্ট দিকে এদিকে বেরোতে হবে। তো আমরা ফার্স্ট গ্যালারিতে দিয়ে শুরু করতাম। এখন তো আমরা ক্রস করি তিনটা রুম, এগুলো হচ্ছে বেডরুম। মূলত রাষ্ট্রীয় মেহমানরা যখন আসতো, এখন তো পদ্মা মেঘনা ইত্যাদিতে থাকে, তখন ঢাকায় নবাবদের পিরিয়ডে এই কক্ষ তারা ব্যবহার করেছেন স্টেট বেডরুম হিসাবে। এখানে আমরা দেখবো ফিল্টার ওয়াটার সাপ্লাই সিস্টেম। 1874 সালে খাজা আব্দুল গনি 2.5 লক্ষ রুপি খরচ করে ঢাকায় প্রথম বিশুদ্ধ পানি ব্যবহার করেন এবং উনি প্রায় 30 বছর পর্যন্ত বিনা পয়সায় পানি সরবরাহ করেছেন। তার একটি প্ল্যান্টের একটা আমরা এখানে একটা চিত্র দিয়েছি, যে বুড়িগঙ্গা থেকে পানি তুলে এভাবে পিউরিফাইড ওয়াটারগুলোকে রিজার্ভ করা হতো এবং পাইপের সাহায্যে ঢাকা শহরে বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। আচ্ছা, এখানে আমরা যে জিনিস দেখবো সেটি হলো কফি মেকার। কফি তৈরি করা সেই মেশিনটি এখন আছে। সেই গ্লাসগুলো পার্টিকুলারলি এগুলো ব্যবহার করা হতো, আদার্স আইস বক্স ইত্যাদি আছে। আর টেকনোলজি দেখবো, তখনকার যে টেকনোলজি কী ছিল, হট অ্যান্ড কোল্ড, দুই ধরনের পানি সরবরাহের যে অ্যারেঞ্জমেন্ট ছিল সেটি এখন ট্যাপ থেকে আমরা সহজেই বুঝতে পারি। ফিল্টার ওদিকে রয়ে গেছে, ইংল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে। আমি একটি কথা বলেছি যে ওরা ব্রিটিশদের 1857 সাল, আমাদের সিপাহী বিদ্রোহ হয় কত সালে? 1857 সালে। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় একমাত্র ঢাকার নবাবরা ইংরেজের পক্ষে ছিল। এই জন্য আমাদের দেশে অনেক ঐতিহাসিক যারা আছেন তারা এদেরকে বেঈমান বলে। আর ঢাকার নবাবরা এটা ব্যাখ্যা দিয়েছে যে ইংরেজদের কাছে যে সমস্ত আধুনিক অস্ত্রশস্ত্র ছিল তৎকালীন সময়, তার কিছুই আমাদের কাছে নেই। ওদের বিরোধিতা করলে আমরা ধ্বংস হয়ে যেতাম। যখন তারা বিরোধিতা করলো না, ইংরেজরা ভাবলো এরাই আমার প্রকৃত বন্ধু। পরবর্তীকালে এনি ভাইসরয় লর্ড হু অ্যাপয়েন্টেড ইন দিল্লি, he must be invited by the Nawab of Dhaka and they came here and stay 1 or 2 days in this television. This is a history. এত বিয়ে ছিল এবং পরবর্তীকালে এই ইংরেজদের সহায়তায় এই নবাবরা অনেক
ভালো ভালো ডেভেলপমেন্টের কাজগুলো করেছে, এডুকেশন। চুক্তি না, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ, চুক্তি আমরা বলতে পারি না। 1857 সিপাহী বিদ্রোহ। ওরা ইংরেজরা তখন ইরাকে ফরাসিরা ছিল, ফরাসিদেরকে তাড়িয়ে ইংরেজরা তাদের ওই ক্ষমতা ইন্ডিয়ার নেওয়ার চেষ্টা করলো। হ্যাঁ, সিপাহী বিদ্রোহ, মীর কাসিম, সব নবাবরাই তৎকালীন ইস্ট বেঙ্গলে দেখা যায় সব অ্যাকসেপ্ট আহসান মঞ্জিলের যে নবাব ছিলেন, এরা বাদ দিয়ে সবাই বিদ্রোহ করে এবং সবাই মারা যায়। হ্যাঁ, বিভিন্ন ওদের মৃত্যুর কাহিনীও অনেক করুণ, কীভাবে তাদের মেরেছে। এখানে বলা হয়েছিল যে এখানে যারা বিশেষ করে যে সমস্ত সিপাহীরা বিদ্রোহ করেছিল তাদেরকে ঢাকায় বিভিন্ন জায়গায় গাছের মধ্যে তাদের লাশগুলোকে ঝুলিয়ে কাক, শ্রীগাল, কুকুর ইত্যাদি দিয়ে খাওয়ানো হয়েছে এবং দুর্গন্ধে সেই ইতিহাসটা খুবই করুণ ইতিহাস। এটা এখন তো আর শোনা যায় না। আমি যেটুকু দেখেছি স্টাডি করে যে এই যে দুর্গন্ধে ঢাকা শহরের 1-2 কিলোমিটার মানুষ চলাফেরা করতে পারতো না। এই যে একটা ভীতির সঞ্চার, এই যে একটা জঘন্যতম কাজ, এটি করে ওরা ক্ষমতাটাকে পাকাপোক্ত করে নেয় ইংরেজরা। খুবই খারাপ করুণ ইতিহাস। আধিপত্যটাকে সেট করা। আচ্ছা, এখানে হলো স্টেট বেডরুম। এই ধরনের ফার্নিচার মূলত রাষ্ট্রীয় মেহমান যারা আসছেন তারা ব্যবহার করেছেন। আমরা একজন নবাবের স্ত্রীকে আমরা দেখতে পাই ছবিতে, সে হলো 4 নম্বর যে ল্যান্ডলর্ড ছিলেন খাজা হাবিবুল্লাহ। মূলত উনি ছিলেন একজন সোলজার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে 1945, সেকেন্ড ওয়ার্ল্ড 45 হয় না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945, তখন উনি যখন মারা যায় খাজা 1915 সালে হঠাৎ করে যখন স্যার সলিমুল্লাহ মারা যায় তখন উনি যুদ্ধরত অবস্থায় ছিলেন। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কত হয় প্রথম বিশ্ব 1915-14 রাইট। তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে উনি যখন ছিলেন মিডল ইস্টে, তখন 1915-তে যখন সলিমুল্লাহ মারা যায় ওখান থেকে সরাসরি এসে এই নবাবির আসনে আসীন হন খাজা হাবিবুল্লাহ এবং তার স্ত্রী দেখতে পাচ্ছি। এই একজন মহিলার ছবি আমরা, বিশেষ করে বেগম সাহেবের ছবি আমরা পাই। আদার্স বইতে যেগুলো আছে সেগুলো বংশধর জেনারেশন দেখছি, কিন্তু ওয়াইফদের ছবি কিন্তু দেখা যাবে। এই ছবি একটি ছবি আছে ওয়াইফ নবাব বেগম সাহেবের ছবি। আচ্ছা, এটি খুবই ইম্পর্টেন্ট একটি গ্যালারিতে আসলাম। এটি আমাদের হলো বিদ্যুৎ, ইলেকট্রিসিটি সাপ্লাই সিস্টেম। এটা এস্টাবলিশ করেন খাজা হাসানুল্লাহ 1901 সালে। তখনকার একটা তৈলচিত্র আমরা দিয়েছি ইনোগ্রেশন ফাংশনের। তো ওর পাশেই যে স্টেজে দেখা যায় যে খাজা হাসানুল্লাহ এবং তার পাশে বসা ওনার ছিল মিস্টার বেল্টন। উনি তখন রাজস্ব বোর্ডের একজন মেম্বার ছিলেন। ওনার প্রেজেন্সে সেই উদ্বোধনী অনুষ্ঠানটি হয়। আর এই ইলেকট্রিসিটি প্রতিষ্ঠা করার আগে নবাব ফ্যামিলিতে এই ধরনের কেরোসিন ল্যাম্প এগুলো এবং আমরা দেখব কেরোসিন ফ্যান কেরোসিন ফ্যান মূলত এটি নবাবদের আপনার যে বজরা বা বাজরা নৌকা, এই নৌবিহারে যখন যেত আগে, তো সেখানেই তারা এই ধরনের পাখা ব্যবহার করছেন বলে ইতিহাসের থেকে জানা যায়। এটা অন্যগুলো তো অন্য ইলেকট্রিক। আচ্ছা, তো বিদ্যুৎ উৎপাদন করতে তার নির্দেশনা আছে যে কিভাবে তারা বিদ্যুৎ প্রোডাকশনের ক্ষেত্রে এই সমস্ত বৈদ্যুতিক ব্যাটারি, মিটার, ইলেকট্রিক হিটার এগুলো ব্যবহার করেছেন। আচ্ছা, আমরা একটা ছবি দিয়েছি ইসরাত মঞ্জিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার আগে এটি শাহবাগে ছিল। বিশ্ববিদ্যালয় হওয়ার আগে শাহবাগের যে অবস্থা, ন্যাচারাল যে সিনারি, তার একটা দৃশ্য এখানে দেওয়া আছে। তখন ওই জায়গায় কি ছিল? ওই জায়গায় ছিল ঢাকার নবাবদের চিড়িয়াখানা, তারপর শিশু পার্ক, এগুলো ছিল। তো পরবর্তীকালে যখন বিশ্ববিদ্যালয় হলো তখন এগুলোকে ভেঙে দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, সব কিছুই এখন আর অবশিষ্ট কিছুই নাই। আর অবদানের কথা বলছি যে সারা বিশ্বকে যে ওরা হেল্প করেছে, কোথায় কত টাকা দিয়েছে, এর একটা চার্ট এখানে দেওয়া আছে। না, এটার মধ্যে থাকবে না, ওটাতে থাকবে শুধু ফ্যামিলি জীবন দেওয়া আছে। এইটার একটা মানে নমুনা দেওয়া আছে। একজন ঠিক করে নিন। আচ্ছা।
আচ্ছা ঠিক আছে, নেক্সট আমরা যাবো মিটিংগুলো, পলিটিক্যাল যে মিটিং, ইম্পর্টেন্ট মিটিংগুলো হতো সেইগুলোর সময় এই কক্ষটিকার ব্যবহার করতো। যেখানে যে ইয়েটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো যে একই কি বলে আর্কিটেকচারাল সিগনিফিকেন্ট সেম, উডেন সিলিং, ফ্লোর অ্যান্ড ওয়ালপেপার ছিল, ওয়ালপেপারগুলো নষ্ট হতে সরিয়ে দেওয়া হচ্ছে। আদার্স যে জিনিসগুলো আছে এক্সেপ্ট উডেন ফার্নিচার, অন্যান্য সব কিছুই অরিজিনাল। আচ্ছা, এই হলো আমাদের আয়তন মন্দিরের পুরো গ্যালারি যে একটা সংক্ষিপ্ত বিবরণ দিলাম। এখন আমরা বেরিয়ে যাবো, আর তোমরা ছবি বাইরে থেকে দেওয়া হয় সেটা আমরা এখন বাইরে থেকে ওইটা অনেক বড় জায়গা, আমি দেখছি বসার জন্য এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে। আচ্ছা, এই থ্যাংক ইউ।